Good morning, dear students. This is Mustaqim Mondal, lecturer in English, Monmouthpur Ideal College, Parbotipur, Dinaspur. How are you, dear students? Hope that you are well. I am fine too, by the grace of Almighty Allah. Dear students, today I am going to discuss sentence narration part 2. In the last class, I discussed some rules of assertive sentence. Assertive sentence. Today I will discuss the rest of the rules of assertive sentence as well as the rules of interrogative, imperative, optative and exclamatory sentences. Try to understand and try to follow me, dear students. At first, notice the next rules of assertive sentence. Assertive sentence কোনো কোনো ক্ষেত্রে ধন্যবাদ জানানো হয়ে থাকে। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে ধন্যবাদ জ্ঞাপনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সাবজেক্টের পরে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্সে থ্যাঙ্ক এবং পাস্ট টেন্সের জন্য থ্যাঙ্কড শব্দটি ইউজ করব। ফর এক্সাম্পল, হি said to me, he said to me, thank you. Notice, he said to me, thank you. এই সেন্টেন্সটা দ্বারা ধন্যবাদ জ্ঞাপন করা বোঝাচ্ছে। এর জন্য ইনডাইরেক্ট স্পিচ করার সময় লিখতে হবে he thanked me. Have understood? He thanked me. এখানে said to রিপ্লেস করে এর স্থানে আমাদেরকে লিখতে হলো thanked, কারণ এই রিপোর্টের স্পিচ দ্বারা এখানে ধন্যবাদ জ্ঞাপন করা বোঝাচ্ছে। Have understood? নেক্সট, কোনো ক্ষেত্রে রিপোর্টের স্পিচ দ্বারা বিদায় জ্ঞাপন করা বোঝায়। যদি এমনটি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য আমাদেরকে ইউজ করতে হবে বিট এবং পাস্ট টেন্স ইউজ করার জন্য ব্যবহার করতে হবে ওয়েট। হ্যাভ আন্ডারস্টুড? ফর এক্সাম্পল, she said to you goodbye. Notice, this reported speech signifies, এই রিপোর্টেড স্পিচটা দ্বারা বিদায় জ্ঞাপন করা বোঝাচ্ছে। এই জন্য এই ক্ষেত্রে লিখতে হবে কি she, এখানে পাস্ট টেন্স, এই জন্য ইউজ করতে হবে bade. She bade you goodbye. She bade you goodbye. Have you understood? এটা বিদায় জানানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে। নেক্সট, কোনো ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে। যদি এমনটি হয়, শুভেচ্ছা জানানো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা, সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্ব হিসেবে ইউজ করতে হবে উইশ। প্রেজেন্ট টেন্সে উইশ এবং পাস্ট টেন্সে লিখতে হবে উইশড। হ্যাভ ইউ আন্ডারস্টুড? এক্সাম্পল দেখাচ্ছি। They said to us, good morning. They said to us, good morning. Dear students, notice here, এখানে যে রিপোর্টের স্পিচটা রয়েছে সেই রিপোর্টের স্পিচ দ্বারা আমরা বুঝতে পারছি শুভেচ্ছা। এই ক্ষেত্রে ইনডিরেক্টলি আমাদেরকে লিখতে হবে they wished us good morning. Good
morning. They wished us good morning. Have you understood? These are the rules of assertive sentence which I could not complete in the last class. Now I am going to discuss rules of interrogative sentence. Interrogative sentence. In interrogative sentence, you have to use asked in place of said to. যেখানে said to কথাগুলি থাকবে ডিরেক্টে, ইনডিরেক্ট করার সময় said to এর স্থানে আমাদেরকে ইউজ করতে হবে asked past tense. এই ধরনের সেন্টেন্সে যেখানে কমা থাকবে, কমার স্থানে আমাদেরকে ইউজ করতে হবে if. এবং রিপোর্টেড যে স্পিচ থাকবে, রিপোর্টের স্পিচটা দেওয়া থাকে ইন্টারোগেটিভ আকারে, সেটাকে অ্যাসার্টিভ আকারে সাজাতে হবে। অ্যাসার্টিভ আকারে সাজাতে গেলে তোমাদেরকে অ্যাট ফার্স্ট সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সাবজেক্ট নিয়ে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী প্রয়োজন হলে হেল্পিং ভার্ব, নয়তো সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব। এর ক্ষেত্রে নেক্সট পার্টস যেটা প্রয়োজন অনুযায়ী যেটা চেঞ্জ করা দরকার সেটা চেঞ্জ করে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। নোটিস নাও, he said to me, are you busy now? Notice here, he said to me, are you busy now? Interrogative sentence, direct speech. Indirect করার সময় আমাদেরকে লিখতে হবে he asked me, কমা উঠাই দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্বার্থে এখানে আমাদেরকে ইউজ করতে হবে if। তারপর লক্ষ্য করো সাবজেক্ট এখানে ইউ আছে, সেকেন্ড পারসন থাকলে কাকে বোঝায়? অবজেক্টকে। অবজেক্ট মি বোঝাচ্ছে, তাহলে এখানে আই হবে। পাস্ট টেন্সের জন্য ওয়াজ লিখবে আই ওয়াজ বিজি। নাও থাকলে ইনডিরেক্টলি লিখতে হয় দেন। হ্যাভ ইউ আন্ডারস্টুড? হি আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দেন। দিস ইজ দ্য ইনডিরেক্ট সেন্টেন্স অফ দিস সেন্টেন্স। কোনো কোনো ক্ষেত্রে রিপোর্টের স্পিচের শুরুতে ডাব্লিউএইচ সম্পর্কিত কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন থাকতে পারে। যদি এই ধরনের প্রোনাউন থাকে তাহলে আমরা যেখানে ইফ ব্যবহার করছিলাম এতক্ষণ, সেখানে ইফের পরিবর্তে ওই ডাব্লিউ সম্পর্কিত রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউনটিকেই ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, I said to him, where are you going now? Note of interrogation, inverted comma clause. Notice here, indirect speech এ আমাদেরকে said to এর স্থানে লিখতে হবে asked. I asked him. Notice here we find W is related pronoun. এই প্রোনাউনটার কারণে এখানে কমার স্থানে সেটা ইউজ করতে হবে where। যথারীতি আমাদেরকে সাবজেক্ট, অবজেক্ট এবং অন্যান্য ওয়ার্ডের পরিবর্তন করতে হবে। এখানে ইউকে বোঝাচ্ছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বোঝাবে কাকে? অবজেক্টকে। তাহলে এটা হয়ে যাবে হি। পাস্ট টেন্সের জন্য ওয়াজ করতে হবে হি ওয়াজ গোয়িং, where he was going। নাওকে রিপ্লেস করলে আমাদেরকে করতে হবে then। Have you understood, dear students? These are the rules of interrogative sentences. Next,
imperative sentence. Imperative sentence. In imperative sentence, you will find command, request, beg, order, proposal, etc. তো এই imperative sentence এ যেখানে said to থাকবে, ইনডিরেক্ট করার সময় said to এর পরিবর্তে আমাদেরকে আদেশ বোঝানোর জন্য লিখতে হবে অর্ডার, পাস্ট টেন্সের জন্য ed। যেখানে অনুরোধ থাকবে, অনুরোধ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে পাস্ট টেন্সে রিকোয়েস্টেড। উপদেশ বোঝানোর জন্য, যেখানে উপদেশ বোঝাবে, সে উপদেশ বোঝানোর জন্য লিখতে হবে অ্যাডভাইস প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট টেন্সে সেটা হয়ে যাবে অ্যাডভাইসড। নিষেধ যেখানে বোঝাবে, পাস্ট টেন্সে সেখানে ব্যবহার করতে হবে ফরবেড। যেখানে ক্ষমা চাওয়া বোঝাবে, পাস্ট টেন্সে সেখানে লিখতে হবে বেগড। আর যেখানে প্রস্তাব বোঝাবে, যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝাবে, সে প্রস্তাব বোঝানোর জন্য আমাদেরকে ইউজ করতে হবে প্রপোজ অথবা সাজেস্ট। প্রেজেন্ট টেন্সে এটা, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে প্রপোজড অথবা সাজেস্টেড করতে হবে। হ্যাভ আন্ডারস্টুড? আমি একে একে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা বিষয়ের একটা করে এক্সাম্পল দিচ্ছি, নোটিস নাও। At first, I said to the boy, leave this room, leave this room at once. Leave this room at once. এই মুহূর্তে এই কক্ষটি ত্যাগ করো, এটা আদেশ ছাড়া অন্য কিছু হতে পারে না। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমাদেরকে ইউজ করতে হবে। এখানে সেড টুকে আমরা চেঞ্জ করব, ইনডিরেক্টে লিখব। যেহেতু আদেশ বা অর্ডার বোঝাচ্ছে, লিখব কি অর্ডার। ফার্স্ট টেন্সের জন্য ইডি, আই অর্ডার দ্য বয় এখানে লক্ষ্য করবা, যেখানে কমা রয়েছে সেখানে লিখতে হবে টু leave that room at once. I ordered the boy to leave that room at once. Have you understood? এই অর্ডারটা ইউজ করতে হবে কোন ক্ষেত্রে? যেখানে রিপোর্টের স্পেস দ্বারা আদেশ বোঝাবে। নেক্সট, যে ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় অনুরোধ বুঝাবে, সে অনুরোধের বেলায় আমরা জানি রিকোয়েস্ট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, I said to you, please help me. I said to you, please help me. রিপোর্টের স্পিচে যখন প্লিজ অথবা কাইন্ডলি এই ধরনের শব্দ ইউজ করা হবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে এটার দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে কি করব? সেড টুকে রিপ্লেস করব, এবং সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রিকোয়েস্টেড। I requested you। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কমার স্থানে টু ইউজ করতে হয়। প্লেসটা এমনিতেই উঠে যাবে, রিকোয়েস্ট আমরা যেহেতু লিখছি। I requested you to help
এখানে মি কে রিপ্লেস করতে হবে। আমরা জানি যে ফার্স্ট পারসন রিলেটেড এনি ওয়ার্ড থাকলে সেটা সাবজেক্টকে নির্দেশ করে, এবং সাবজেক্ট আই রয়েছে, তাহলে লিখতে হবে মি। আন্ডারস্টুড? অ্যান্ড অ্যাডভাইস রিলেটেড একটি সেন্টেন্স দিচ্ছি। ডিরেক্ট স্পিচের রিপোর্টের স্পিচ দ্বারা যখন উপদেশ বোঝাবে তখন কি হয় লক্ষ্য করো। দ্য টিচার said to us, read well. The teacher said to us, read well. Undoubtedly, this sentence signifies advice. উপদেশ বোঝাচ্ছে এই সেন্টেন্সটা দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ইনডিরেক্টলি লিখব the teacher advised us to read well. Have you understood? Imperative sentence দ্বারা যখন নিষেধ বোঝাবে সেই ক্ষেত্রে কি করতে হবে? নোটিস নাও, the father said to the boy, don't mix with bad company. The father said to the boy, don't mix with bad company. পিতা ছেলেটিকে বললেন অসৎ সঙ্গে মিশিও না। এটা আনডাউটেডলি নিষেধকে বোঝাচ্ছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা যখন ডিরেক্টলি ইনডিরেক্ট করব তখন লিখব the father forbade the boy to, আমরা যখন ফরওয়ার্ড করব তখন নেগেটিভ পার্টটাকে রিপ্লেস করতে হবে, তুলে দিতে হবে, উঠাই দিতে হবে। প্রিন্সিপাল ভাব থেকে বাকি ওয়ার্ড পর্যন্ত আমরা লিখব টু মিক্স উইথ ব্যাড company. The father forbade the boy to mix with bad company. Have you understood? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন প্রস্তাব বোঝাবে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রপোজ ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, we said to them, let's play ফুটবল। লক্ষ্য করবা রিপোর্টিং স্পিচে শুরুতে যখন লেটস থাকবে অথবা লেটাস থাকবে সেই ক্ষেত্রে প্রস্তাব বোঝাবে, এবং প্রস্তাব বোঝালে আমাদেরকে প্রপোজড অথবা সাজেস্ট লিখতে হবে। সো we proposed them that we should play football. Have you understood? এখানে লক্ষণীয় একটি বিষয়, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কমন স্থানে টু ইউজ করেছি। এটা একটি এক্সেপশনাল বিষয়। যেখানে প্রস্তাব বোঝাবে সেখানে কমন স্থানে টু ব্যবহার করা যাবে না, আমাদেরকে ইউজ করতে হবে দ্যাটের পর সাবজেক্ট ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু প্রপার অর্ডার। সাবজেক্টের পর আমাদেরকে শুড অথবা মাইট নামে একটা হেল্পিং ভাব ধার করতে হবে, এবং এরপর প্রিন্সিপাল ভাব থেকে বাকি অংশটুকু লিখতে হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড?
মানে প্রশ্ন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ নিষেধ কিছুই বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে তোমাদেরকে টোল্ড ইউজ করতে হবে। যেখানে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ কোনোটি স্পষ্ট হবে না সেখানে টোল্ড ইউজ করতে হবে। যেমন I said to the boy, come here. I said to the boy, come here. Suppose এখানে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ ক্ষমা প্রস্তাব কিছুই বোঝাচ্ছে না বা তোমরা বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে টোল্ড ইউজ করবা। যেমন ইনডিরেক্টে আমরা লিখব I told the boy to, ডিরেক্টে কাম থাকলে ইনডিরেক্টে আমাদেরকে গো লিখতে হয় এবং হিয়ার থাকলে দেয়ার লিখতে হয়। তাহলে সেন্সটা হচ্ছে I told the boy to go there. Have you understood? Optative sentence. অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দ্বারা মাত্র দুটি বিষয় বোঝানো হয়ে থাকে, একটা হচ্ছে প্রে আর একটা হচ্ছে উইশ। তোমরা মনে রাখবা রিপোর্টেড স্পিচে যদি আল্লাহ অথবা গড নামে কোনো ওয়ার্ড উল্লেখ থাকে সেই ক্ষেত্রে ইউজ করবা প্রেয়ার বা প্রে শব্দটি ভার্ব হিসেবে, আর অন্যথায় তোমাকে ইউজ করতে হবে উইশ। আমি এক্সাম্পল দিচ্ছি দুইটা, লক্ষ্য করো। I said to you, may Allah make you happy. I said to you, may Allah make you happy. এখানে আল্লাহ শব্দটি রয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলিতে প্রে ব্যবহার করা ভালো ইনডিরেক্ট করার সময়। তাহলে লিখতে হবে I prayed that। এখানে একটা লক্ষণীয় বিষয়, প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা সাবজেক্টের পর ভার্ব ইউজ করেছিলে, ভার্বের পর অবজেক্ট লিখছিলে, কিন্তু এই ক্ষেত্রে কখনো অবজেক্ট ব্যবহার করা যাবে না। কারণ প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, আর এখানে যদি অবজেক্ট বসাও তাহলে প্রার্থনা হবে মানুষের কাছে। আসলে প্রার্থনা কার কাছে করতে হয়? গড বা আল্লাহর কাছে করতে হয়। এই কারণে এই ক্ষেত্রে অবজেক্টের স্থানে আমাদেরকে ইউজ করতে হবে দ্যাট। তাহলে আই প্রেড দ্যাট, তারপর সাবজেক্ট খোঁজো। এই সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ যেটা আছে সেই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আল্লাহ শব্দটি। মে শব্দটিকে মাইটে রূপান্তর করতে হবে, এবং যদি মে কোথাও উল্লেখ না থাকে এই সেন্টেন্সে তাও মাইট লিখতে হবে। আল্লাহ মাইট। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেক। ইউ রয়েছে, ইউটি ইউকেই বোঝাচ্ছে। Allah might make you happy. Okay? আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি উইশ দিয়ে। সেন্টেন্সটা হচ্ছে I said to him, may you shine in লাইফ। এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে উইশ, কারণ এখানে আল্লাহ বা গড শব্দটি কোনোটি নেই। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে ইনডিরেক্টে? ইনডিরেক্ট করার সময় লিখতে হবে I wished that, সেকেন্ড পারসন অবজেক্টকে বোঝাচ্ছে, সেটা হয়ে যাবে he might shine in life. I wished that he might shine in life. Now exclamatory sentence. Exclamatory sentence এ বেসিক্যালি তিনটি জিনিস বোঝানো হয়ে থাকে। একটা হচ্ছে বিস্ময়, একটি আনন্দ, আর একটি হচ্ছে দুঃখ বা কষ্ট। আমি সংক্ষেপে এক্সাম্পল দিচ্ছি।
যদি রিপোর্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আনন্দ প্রকাশ পায় তাহলে লিখতে হবে এক্সক্লেম উইথ জয়। নোটিস নাও এক্সাম্পল, she said hooray, I have stood fast. Hooray, I have stood fast এই সেন্টেন্সটা দ্বারা আনন্দ প্রকাশ পাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে she exclaimed with joy that এই হুরে শব্দটিকে রিপ্লেস করার জন্য আমাদেরকে এত কিছু লিখতে হলো। এরপর সাবজেক্ট খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে আই, সরাসরি শিকে নির্দেশ করছে, সেই ক্ষেত্রে লিখতে হবে she হ্যাভটাকে পাস্ট টেন্সে রূপান্তর করলে হবে হ্যাড, she had stood fast. Understood? এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি দুঃখ প্রকাশ করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে ক্রাই আউট ইন সরো অথবা এক্সক্লেম উইথ সরো। এক্সাম্পল দিচ্ছি, she said alas my mother is dead. alas শব্দটি যেখানে দুঃখ বোঝাবে সেখানে আমরা এটাকে ইনডিরেক্ট করতে লিখব she cried out in sorrow that my motherটা হার মাদারে রূপান্তরিত হবে her mother was dead. She cried out in sorrow that her mother was dead. Have you understood, dear students? Dear students, these are the rules of sentence narration. Today I am going to conclude my class as time does not permit me to lengthen this class. In the next class, I will try to discuss passage narration. Passage narration. You are invited to watch the class, visit the class. Allah Hafiz.